স্টারলিংকের সংযোগ ফি হতে পারে ব্যয়বহুল, মাসে গুনতে হবে 12 থেকে 17,000 টাকা। খরচ কমানোর পরামর্শ। গ্লোবালি তাদের প্রাইস অনেক হাই, সেইটা বাংলাদেশের জন্য প্রাইস মডেল হলে বাংলাদেশের জন্য এটা অ্যাফোর্ডেবল হবে না। চট্টগ্রামের বীরেশ্বরায় শিল্পাঞ্চলে দক্ষ শ্রমিকের অভাব, কারখানায় পানি সংকট, আমলাতান্ত্রিক জটিলতা বড় চ্যালেঞ্জ। To make it easier for entrepreneurs to develop their business. ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি যে ব্যাপারগুলো আছে সেগুলোর ব্যাপারে সর্বাত্মক আমরা একটা সাপোর্ট চাই গভর্নমেন্টের কাছ থেকে। পাহাড়ে বর্ষবরণে সাংগ্রাই উৎসবের প্রস্তুতি, বিহারে পরিচ্ছন্নতার কাজ চলছে, শেষ মুহূর্তের কেনাকাটা। এবং যুক্তরাষ্ট্র শুল্ক স্থগিত করায় স্বস্তিতে প্রবাসীরা, স্থায়ীভাবে প্রত্যাহার না হলে অনেক প্রতিষ্ঠান বন্ধের শঙ্কা। সব একটা আতঙ্কের মধ্যে আছেন, কারণ প্রত্যেকটা জিনিসের প্রাইস অলরেডি আপ হওয়া আরম্ভ হয়ে গেছে, কিছু কোম্পানিতে অলরেডি বাড়াই লিছে। আমাদের দাবি হইল যে এটা যেন আমাদের সরকার এই দেশের সরকারের সাথে মীমাংসা করে যাতে এটা বন্ধ হয়। স্বাগত জানাচ্ছি এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মশিউর অনিক। দেশে আগামী কয়েক মাসের মধ্যেই স্টারলিংকের সংযোগ চালু হওয়ার কথা, কিন্তু এর সাবস্ক্রিপশন ফি কি নাগালের মধ্যেই থাকবে, নাকি বেশি মূল্যে স্টারলিংক সংযোগ থাকবে বাজার, আর তাতে বাজার হারাবে স্টারলিংক? বিশেষজ্ঞরা বলছেন ব্রডব্যান্ড ইন্টারনেটের সঙ্গে প্রতিযোগিতা করেই টিকে থাকতে হবে এই স্টার্ট স্যাটেলাইট ভিত্তিক সংযোগকে। কত খরচ হবে স্টারলিংক সংযোগে? প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী নাজবুস সাকিব। পৃথিবীর কক্ষপথ জুড়ে ছড়িয়ে আছে স্টারলিংকের ছোট ছোট স্যাটেলাইট। এসব স্যাটেলাইট থেকে বাসা বা প্রতিষ্ঠানে থাকা রিসিভারে আসবে ইন্টারনেট। সেখান থেকে রাউটার হয়ে দ্রুতগতির সংযোগ পাওয়া যাবে মোবাইল কম্পিউটার সহ নানা স্মার্ট ডিভাইসে। 100টি দেশে ব্যবসা করা বিশ্বের অন্যতম ইলন মাস্কের স্টারলিংক পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশে। ব্যবহারকারীর অভিজ্ঞতা নিতে বিনিয়োগ সম্মেলনে দেয়া হয়েছে ফ্রি ট্রায়াল। অনুমতি মিলেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডারও। এবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিটিআরসি থেকে অনুমোদনের কার্যক্রম চলছে, যা পেলেই গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা দিতে পারবে স্টারলিংক। এই স্যাটেলাইট ইন্টারনেট সেবায় খরচ কেমন? বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবার সম্ভাব্য দাম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও বিশ্বের বিভিন্ন দেশের খরচাপাতি ব্যয়বহুল। ওয়েবসাইটের তথ্য বলছে, স্টারলিংক সংযোগ নিতে হলে একটি কিট কিনতে হয়। এতে একটি রিসিভার বা অ্যান্টেনা, কিক স্ট্যান্ড, রাউটার, কেবল ও পাওয়ার সাপ্লাই থাকে, যার দাম 349 থেকে 599 মার্কিন ডলারের মধ্যে। বাংলাদেশে যা 60 থেকে 70 হাজার টাকা হতে পারে। আর প্রতি মাসে সম্ভাব্য সাবস্ক্রিপশন ফি হতে পারে 12 থেকে 17 হাজার টাকা। দক্ষিণ এশিয়ার মধ্যে ভুটানে স্টারলিংকের সেবা রয়েছে। সেখানে আবাসিকে খরচ 4200 ভুটানিজ গুলট্রাম, যা প্রায় 5800 টাকা। এছাড়াও শুরুতে সংযোগ নিতে খরচ পড়ে 33,000 ভুটানিজ গুলট্রাম বা 46,000 টাকা। বাংলাদেশের পাশাপাশি ভারতেও এর কার্যক্রম শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, স্টারলিংক ইন্টারনেটে প্রত্যন্ত ও বিরান অঞ্চলে সেবা সহজে মিলবে, কিন্তু খরচ বেশি হলে ব্যবহারকারীরা কতটা আগ্রহী হবে? আমরা জানি গ্লোবালি তাদের প্রাইস অনেক হাই, সেইটা বাংলাদেশের জন্য প্রাইস মডেল হলে বাংলাদেশের জন্য এটা অ্যাফোর্ডেবল হবে না। বাংলাদেশের জন্য ডিফারেন্ট প্রাইস মডেল হওয়া দরকার, এবং এক্সিস্টিং যারা সার্ভিস প্রোভাইডার তাদেরকেও এই কম্পিটিশনের মধ্যে রাখতে হবে, যাতে করে সবাই মিলে কাজটা করতে পারে। ব্রডব্যান্ড ইন্টারনেটের মতোই যদি কম খরচে স্টারলিংক ইন্টারনেট দেয়া যায়, তাতে জনপ্রিয়তা বাড়বে। ব্রডব্যান্ড যেখানে যেতে পারছে না, সেখানেও নির্বিঘ্ন সেবা পাবে ব্যবহারকারীরা। কোয়ালিটি ইন্টারনেট, দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেটের দাম এখন পার এমবিপিএস 200 থেকে 300 টাকার মধ্যে। স্টারলিংক যদি এই দামের মধ্যে, অথবা এর থেকে হয়তো 15 থেকে 20% দাম বেশি দিয়ে হলেও যদি এই দামে স্টারলিংকের পরিষেবা দেওয়া যেতে পারে, তাহলে আমার মনে হয় এই ব্রডব্যান্ডের যে আমাদের যে পেনিট্রেশন, এটা আরও 15 থেকে 20% এটা কিন্তু বেড়ে যাবে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির ব্যবস্থাপক বলছেন, গ্রাউন্ড স্টেশন, মাঠ পর্যায়ে ডিস্ট্রিবিউশন প্যানেল, অভিজ্ঞ লোকবল ও স্যাটেলাইট পরিচালনা সহ তাদের কারিগরি সক্ষমতা আছে। সরকার চাইলে শিগগিরই বাণিজ্যিকভাবে স্টারলিংকের পরিষেবা দেওয়া সম্ভব। খরচ প্রসঙ্গে তিনি বলেন, উন্নত রাষ্ট্রের আদলে নয়, বরং তৃতীয় বিশ্বের বাজার হিসাবে ইন্টারনেট প্যাকেজ দিলে তা সাধারণ গ্রাহকের নাগালে আসবে। যে বাংলাদেশে অনেক প্রিমিয়াম কাস্টমার আছে যারা
তারা হয়তো বা একটু বেশি কস্ট হইলেও ওনারা দে ওয়ান্ট রিলায়েবল কানেক্টিভিটি, হ্যাঁ, যেখানে মনে করেন যেখানে ফাইবার কানেকশন নাই অথবা মোবাইল কানেকশন নাই সেখানে ওনারা রিলায়েবল কানেক্টিভিটি চান, রাইট? তো ওই সব কাস্টমারদের জন্য আই থিঙ্ক দিস উইল বি রিয়েলি গুড। আফ্রিকার কিছু দেশে $10 থেকে $30 মধ্যে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট দিচ্ছে স্টারলিংক। শুরুতে বাংলাদেশেও এমন কাছাকাছি মূল্যে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করার পক্ষে মত পরামর্শকদের। নাজমুস সাকিব, এখন, ঢাকা। 7 বছরে 11টি দেশি বিদেশি কারখানা চালু হয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ে, দেশের সর্ববৃহৎ ইকোনমিক জোনে। এছাড়া বিনিয়োগ নিশ্চিত করেছে আরও 155টি প্রতিষ্ঠান। শিল্পাঞ্চল ঘিরে এরই মধ্যে পাল্টেছে স্থানীয় মানুষের জীবনযাত্রা, বেড়েছে হাট বাজারের চিত্র। তবে সম্প্রতি এই ইকোনমিক জোন ঘুরেছেন দেশি বিদেশি 60 জন বিনিয়োগকারী। দক্ষ শ্রমিকের অভাব, পানি সংকট আর বিনিয়োগে আমলাতান্ত্রিক জটিলতাকে বড় চ্যালেঞ্জ মনে করছেন তারা। হোসাইন জিয়াদ জানাবেন বাকিটা। মিরসরাইয়ে সমুদ্র উপকূল ঘেরা নয়নাভিরাম পরিবেশে প্রায় 30,000 একর জুড়ে দেশের বৃহত্তম এ অর্থনৈতিক অঞ্চল। বিশাল বিশাল কারখানা, নির্মাণ কর্মযজ্ঞ, শ্রমিকদের আনাগোনা আর ভবিষ্যতে সমৃদ্ধ অর্থনীতির হাতছানি। প্রশ্ন হচ্ছে 7 বছরে কতটুকু এগোলো এই অর্থনৈতিক অঞ্চল? কাঙ্ক্ষিত বিনিয়োগ, জ্বালানি, নিরাপত্তা, বিনিয়োগকারীদের সন্তুষ্টি কি পেয়েছে আশানুরূপ, নাকি হতাশার বেড়াজাল? বেজা কর্তৃপক্ষ বলছে এশিয়ান পেইন্টস, মেরিকো, নিপ্পন, ম্যাকডোনাল্ড সহ দেশি বিদেশি মোট 11টি কারখানা উৎপাদনে গিয়েছে। তৈরি হচ্ছে আরও 28টি কারখানা। এছাড়া বিনিয়োগ নিশ্চিত করেছে 155টি প্রতিষ্ঠান। আলোচনা চলছে প্রায় $19 বিলিয়ন বিনিয়োগ নিয়ে। সম্প্রতি এই ইকোনমিক জোন পরিদর্শন করেছেন 60 জন বিদেশি বিনিয়োগকারী, যা আগামীতে বড় ধরনের পরিবর্তনের আভাস দিচ্ছে। তবে কারখানা স্থাপনের পর সবচেয়ে বড় সমস্যা হিসাবে দেখা দিয়েছে পানি স্বল্পতা আর দক্ষ শ্রমিকের অভাব। বিদেশি বিনিয়োগকারীরা জোর দিচ্ছেন আমলাতান্ত্রিক জটিলতা, রাজনৈতিক স্থিতিশীলতা আর আর্থিক সুবিধা নিশ্চিতের উপর। Bangladesh has a lot of opportunities. I think that's what I want to say. But if whether that's investment friendly or not, that's yet to be seen. Because like in order to be investment friendly, you have to see also like whether it's really it's easier. Challenging country, but what I see and what you are doing, what I read in the newspapers, that you are doing your utmost best to make it easier for entrepreneurs to develop their business. আমরা চাই ওয়ান স্টপ একটা সলিউশন হবে, যে আমাদের সকল ধরনের লাইসেন্সিং থেকে শুরু করে সকল ধরনের ব্যুরোক্রেটিক যে ব্যাপারগুলো আছে, মানে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি যে ব্যাপারগুলো আছে, সেগুলোর ব্যাপারে সর্বাত্মক আমরা একটা সাপোর্ট চাই গভর্নমেন্টের কাছ থেকে। বর্তমানে স্বল্প মেয়াদে 2 বছরের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বেজা, যেখানে 1500 একর জুড়ে কারখানা স্থাপন ও উৎপাদন নিশ্চিত করতে চায় সরকার। এখানে বিনিয়োগকারীদের এক একজনকে 5 একর থেকে শুরু করে 500 একর পর্যন্ত জায়গা দেয়া সম্ভব হচ্ছে। মিরসরাইয়ের সমুদ্র উপকূলে পড়ে থাকা বিস্তীর্ণ এই ধুধু চরাঞ্চল এখন মানুষের কর্মযজ্ঞে মুখর। যেদিকেই চোখ যায় বিশাল বিশাল কারখানা আর উন্নয়ন কাজ দৃশ্যমান। এরই মধ্যে দেশি বিদেশি 155 জন বিনিয়োগকারী এখানে বিনিয়োগ নিশ্চিত করেছেন। বেজা কর্তৃপক্ষ বলছে এটি চালু হলে এই অঞ্চলে 1.5 লাখ মানুষের কর্মসংস্থান হবে, যা পাল্টে দিবে অর্থনীতি আর জীবনযাত্রার চিত্র। এরই মধ্যে এখানকার জমির দাম, ব্যবসার ধরন আর বাজারঘাটে এসেছে ব্যাপক পরিবর্তন। দেশ দেশান্তর থেকে বা বিশ্বের অনেক জায়গা থেকেও আমাদের এখানে মিরসরাইতে ঘুরতে আসতেছে মানুষ। এই যে ব্যবসা বাণিজ্যের জন্য আসতেছে, এটা আমাদের জন্য অনেক সাফল্যের। যারা বেকার ছিল, আগে কর্মসংস্থান পায় নাই, শহর অঞ্চলে চাকরির জন্য খোঁজাখুঁজি করছে, ওদের একটা এখন অবস্থান হয়েছে, এখানে চাকরি বাকরি করতে পারতেছে। পর্যায়ক্রমে আগামীতে এখানে প্রায় 2 লক্ষ লোকের কর্মসংস্থানের পথ সুযোগ সৃষ্টি হবে, যেটা এই সরকার খুব গুরুত্ব দিয়ে করছে। শুধু তাই নয়, এর পরবর্তীতে 2 বছর কি কাজ করা হবে সেটা নিয়ে অলরেডি ডিপিপি প্রণয়ন করা হচ্ছে। বিশেষ করে আমরা জোন 7 যেটা আমরা এবং জোন একটা ইপিপিপি যেটা জোন হবে ইন্টারন্যাশনাল লেভেলে, সেখানেও আমরা ডিপিপি প্রণয়নের কাজ বেজা থেকে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পানি সংকট ও দক্ষ শ্রমিকের অভাবের কথা স্বীকার করে বেজা বলছে এরই মধ্যে দৈনিক 600 মিলিয়ন লিটার পানি সংগ্রহ প্রকল্পের কাজ চলছে। ইকোনমিক জোনকে ঘিরে মিরসরাই, সীতাকুণ্ড ও সোনাগাজী এই 3 উপজেলায় 3টি পরিকল্পিত টাউনশিপ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। চলছে মাস্টার প্ল্যান তৈরির কাজ। এতে শ্রমিক সংকট দূর হবে বলে আশা তাদের।
এখানে যে পরিমাণ শ্রমিক লাগবে, আমরা যেটা ধারণা করছি যে 15 লক্ষ শ্রমিক লাগবে, এই শ্রমিক এই জায়গা আমরা একবারে ফিড আপ করতে পারবো না। অবশ্যই বাইরে থেকে কিছু ইনফ্লাক্স হবে এখানে, এবং বেশ ভালোই ইনফ্লাক্স হবে। সেগুলোর প্রস্তুতি চলছে। আপনারা জানেন যে 3টা টাউনশিপ তৈরি হচ্ছে, একটা মিরেশ্বরাই, একটা সীতাকুণ্ড, একটা সোনাগাজী। এই 3টি টাউনশিপ তৈরি হবে। গভর্নমেন্ট অলরেডি তার মাস্টার প্ল্যান তৈরি করেছে। প্রায় 30,000 একরের ইকোনমিক জোনের মধ্যে 7 বছরে 17,500 একর ভূমি শিল্পাঞ্চলের জন্য প্রস্তুত করতে পেরেছে বেজা। সব কারখানা চালু হলে প্রায় 15 লাখ লোকের কর্মসংস্থান হবে এই শিল্পাঞ্চলে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। বর্ষবরণকে ঘিরে পাহাড়ে চলছে সাংগ্রাই উৎসবের প্রস্তুতি। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ের মারমা সম্প্রদায় প্রতি বছর এই সাংগ্রাই উৎসব পালন করে থাকেন। এবারও তার বিকল্প নয়। উৎসবকে ঘিরে পাহাড়ি পল্লীগুলোতে ইতিমধ্যে চলছে নানা আয়োজন, আর এই শেষ মুহূর্তের সময়টাতে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন মারমা তরুণ তরুণীরা। বান্দরবান থেকে বাকিটা জানাচ্ছেন রিজবি রাহাত। পার্বত্যাঞ্চলের বাসিন্দা মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সাংগ্রাই। নতুন বছরকে স্বাগত জানানোর এই উৎসব আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে। তারই প্রেক্ষিতে মারমা পল্লীগুলো এখন নানা আয়োজনে ব্যস্ত। বিভিন্ন ক্যাং ও বিহারে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। উৎসবকে ঘিরে মারমা তরুণ তরুণীদের মধ্যে বইছে আনন্দের আবহ। সবাই মেয়েরা প্রস্তুতি নিচ্ছে, এখনো প্রস্তুতি চলতেছে, সামনেও আরো প্রস্তুতি চলবে। আমরা শুধু অপেক্ষায় আছি আমাদের সাংগ্রাইটা কখন হবে। আমরা অনেক ফ্রেন্ডরা মিলে ঘুরবো, খাবো, তারপর অনেক আনন্দ করবো। জ্যেষ্ঠ থেকে শুরু করে একেবারে বাচ্চা কাচ্চা পর্যন্ত সবাই মিলে কেনাকাটার যে আনন্দ, সেটা আমরা এখন থেকেই শুরু করে দিয়েছি। সাংগ্রাইকে ঘিরে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। বেচা বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরা। কতগুলো বেশি চলে আমাদের সাংগ্রাইয়ের জন্য আর কি, আর টুকটাক আমাদের 3 পিসও চলে। বছরে আমাদের আগের তুলনায় বেচা কেনাটা বুম পড়ে গেছে বেশি। উৎসবের 7 দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের কথা জানালেন আয়োজক কমিটির সভাপতি। আর উৎসবকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় পুলিশ। 7 দিনের একটা কর্মসূচি গ্রহণ করেছি। 13 তারিখের র্যালির মাধ্যমে এবং 14 তারিখে বুদ্ধ স্নানের মাধ্যমে আমাদের কর্মসূচিগুলো আমরা পালন করব। 3 স্তরের আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। পাশাপাশি আমাদের মোবাইল পার্টি, পেট্রোল পার্টি এবং ফুড পেট্রোল পার্টি, আমাদের এই উৎসবটা যাতে সুন্দরভাবে হয়। আগামী 12 থেকে 18 এপ্রিল জলকেলি, পিঠা তৈরি, বৌদ্ধ মূর্তি স্নান, বয়স্ক পূজা, হাজারো প্রদীপ প্রজ্বলন ও নিজস্ব ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করবেন মারমারা। এখন বান্দরবান। নববর্ষ উপলক্ষে বাজারে বেড়েছে মাছের চাহিদা। কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ইলিশ। তবে ময়মনসিংহের প্রেক্ষাপটটা বেশ ভিন্ন। সেখানে বাজারে সরবরাহ বাড়ায় ইলিশের দাম কেজিতে কমেছে 300 থেকে 400 টাকা। এ নিয়ে জানাতে রাজধানীর কাওরান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। এছাড়া চট্টগ্রামের কর্ণফুলী বাজারে আছেন ফয়সাল করিম এবং ময়মনসিংহের মেছুয়া বাজারে আছেন ইমতিয়াজ আহমেদ। তবে শুরুতেই চলে যেতে চাই কারণ বাজারে, সেখানে আছেন সাগর। সাগর, আপনার কাছে জানতে চাই যে পয়লা বৈশাখকে ঘিরে ইলিশ মাছের দাম কেমন দেখতে পাচ্ছেন বাজারে, আর পাশাপাশি অন্যান্য মাছের দরদামই বা কেমন? আমরা এখন রাজধানীর কারণ বাজারে আছি। সেখানে আমরা মাছের যে বাজার, সেই মাছের বাজারে আমরা ঘোরাফেরা করছি। আমরা সকাল থেকে এসে দেখেছি যে রাজধানীর যে কারণ বাজারে, সেখানে আমরা জানি যে কয়েকদিন পরেই হচ্ছে নতুন বাংলা বছর শুরু হচ্ছে। সেই নতুন বাংলা বছরকে ঘিরে বাঙালির যে আবহমান যে সংস্কৃতি আছে, যে পান্তা ভাতের সাথে ইলিশ খাওয়ার যে প্রচলন আছে, সেটির পশটা হিসেবে কিন্তু বাজারে ইলিশের মাছের যে আয়োজন সেটি আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও বাজারে এই সময় ইলিশ বিক্রি হচ্ছে, কিন্তু ইলিশের দাম স্বাভাবিকের সময়ের চেয়ে অনেক বেশি। যদিও গত 8 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হচ্ছে। এই সময় ইলিশ বাজারে আহরণ করা
কিংবা ইলিশ নদীতে গিয়ে শিকার করা সেটা একেবারে নিষিদ্ধ। তবে আমরা প্রশ্ন করেছিলাম এখানকার যারা বিক্রেতা আছেন তাদেরকে, তারা বলছেন যে এখানে যে সমস্ত ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে সেগুলো হচ্ছে 8 এপ্রিলের আগে সেগুলো আহরণ করা। তারা এগুলো আমাদেরকে জানিয়েছেন এগুলো ফ্রিজিং করা ছিল, সেই ফ্রিজিং মাছ তারা বাজারে এসে বিক্রি করছেন। তবে এবার দরদামের কথা বলি যে ক্রেতা সমাগম আগের চেয়ে অনেক বেশি চাহিদা বেড়েছে, চাহিদা বাড়ায় দামও বেড়েছে। সুতরাং দামের দিকে আমরা খেয়াল করেছি যে যেসব ইলিশের ওজন 800 থেকে 900 গ্রাম সে সমস্ত ইলিশের দাম 1700 থেকে 1800 টাকা 1800 টাকা কেজি পড়ছে। এছাড়াও যে সমস্ত ইলিশের ওজন 1 কেজির কাছাকাছি 1 কেজির কাছাকাছি সেগুলোর ওজন ছাড়িয়েছে 2000 থেকে 2200 টাকা করে, এবং যে সমস্ত ইলিশের ওজন হচ্ছে 1.5 কেজি ছাড়িয়েছে সেগুলোর দাম আমরা দেখতে পাচ্ছি যে 2500 টাকার বেশি। তবে এখানকার ক্রেতারা বলছেন যে সামনে যেহেতু পহেলা বৈশাখ রয়েছে, সেই পহেলা বৈশাখের অনুষঙ্গ হিসেবে তারা ইলিশের প্রতি প্রচন্ড এটার প্রতি কিন্তু প্রচন্ড আগ্রহী। দাম যত বেশি হোক না কেন তারা সেই দামে কিনতে চাচ্ছেন, এবং যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে অন্যান্য বারের চেয়ে এবার ইলিশের চাহিদা কিছুটা হলেও কমেছে। সেটির কারণ তারা বিভিন্ন ব্যাখ্যা করছেন। একটি কারণ হিসেবে তারা দাঁড় করাচ্ছেন যে যেহেতু এই সময়ে পদ্মাতে যেহেতু ইলিশ আহরণ করা নিষিদ্ধ রয়েছে, সুতরাং মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা কিছুদিন আগে একটা ব্রিফিং করেছেন, সেই ব্রিফিংয়ে কিন্তু এই সময়ে ইলিশ খাওয়া হতে তিনি বিরত রাখতে বলেছিলেন। সেই জায়গাটিও তারা এখানে বলছেন যে সেটি হয়তো বা করছেন। এছাড়া অন্যান্য মাছের ক্ষেত্রে আমরা দেখেছি আমরা দেখেছি যে রুই মাছের দাম যেগুলো 1 কেজি সেগুলো হচ্ছে 300 টাকার কাছাকাছি, যেগুলো 1 কেজির নিচে সেগুলো হচ্ছে 240 থেকে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। এই ছিল আমার এখানে রাজধানী কারণ বাজারের থেকে মাছের দামের সবশেষ তথ্য। আমরা এখন যাব বন্দর নগরী চট্টগ্রামে, সেখানে মাছের বাজার আছে আমাদের সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, আপনি জানাবেন সেখানকার মাছের যে বাজার দর সেটি আপনি কেমন দেখছেন? আমরা যেটি দেখি যে বাঙালির যে রসনাবিলাস কিংবা বাঙালির যে পাত, সে পাতে অনেক দিন ধরেই আসলে ইলিশ উঠছে না। কারণ আমরা যেটি জানি যে ইলিশের দাম কিন্তু একেবারেই বাড়তির দিকে। গত 1 বছর ধরে ইলিশ যেভাবে চাহিদায় ছিল সেভাবে কিন্তু যোগান হয়নি, এবং বছর জুড়ে আসলে ইলিশের একটি সংকট ছিল। যে সংকট আমরা দেখেছি যে মধ্যবিত্ত বাঙালি বা যারা নিম্নবিত্ত বাঙালি প্রত্যেকের ঘরে আসলে ইলিশের যেই রসনাবিলাস, সেই রসনাবিলাস একেবারেই হয়নি, এবং এই কারণে কিন্তু ইলিশ থেকে অনেকটাই দূরে ছিল। এবং পয়লা বৈশাখের সময় আসলে সেক্ষেত্রে কিছুটা চেষ্টা করেন মানুষ ইলিশ কিনে খাওয়ার জন্য, ইলিশের যে রসনাবিলাস সেটির জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকেন। তবে বাজারে এসে তারা হতাশ হন, কারণ ইলিশের দাম কিন্তু এখনও অনেকটাই চড়া বলা যায়। কারণ যেই মাছ আসলে কেজির একটি মাছ ইলিশের, সেটি কেজি প্রতি বিক্রি হচ্ছে এখানে 1800 থেকে 1900 টাকায়। তো সেই দামে আসলে মাছ কেনা অনেকের পক্ষে সম্ভব নয়, এবং আমরা এটা দেখছি যে আসলে ইলিশের বেচা বিক্রিটা মোটামুটি হচ্ছে। নগরীর কর্ণফুলী কাঁচা বাজারে আছি, এখানে ইলিশের চাহিদা অনুযায়ী যোগান আছেন বলছেন কিছু কিছু বিক্রেতারা। কারণ যেহেতু আর 4 দিন পর থেকে সমুদ্রে মাছ ধরা বন্ধ হয়ে যাবে, নিষেধাজ্ঞা জারি হবে, সেহেতু এখন কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ আসছে। কয়েকদিন আগে কোল্ড স্টোরেজের ইলিশ ছিল, এখন একেবারে তাজা ইলিশ আসছে। তবে বাড়তির দিকে দাম, অর্থাৎ 1 মাস আগে যে ইলিশ বিক্রি হয়েছিল 1500 টাকায়, সেটি কিন্তু এখন 1600 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ বাড়তি দামের মধ্যে আরও বাড়তি দামে এখানে ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে। বিশেষ করে খুচরা যে বাজারগুলো আছে, সে খুচরা বাজারগুলোতে তার প্রভাব দেখা যাচ্ছে ব্যাপক হারে। এবং আমরা যেটি দেখি যে পাইকারি যে বাজারগুলো আছে, ফিশারি ঘাট, সেখানেও কিন্তু যারা বড় বড় ব্যবসায়ী আছেন তারা বলছেন যে বছর জুড়ে ইলিশের সংকট ছিল, এবং পহেলা বৈশাখের আগে যোগানের সাথে চাহিদার যেই সমন্বয়, সেই সমন্বয়টা সেভাবে হচ্ছে না। এবং তারা বলছেন যে এই কারণে অধিকাংশ যে মাছ আসছে সেটি কিন্তু ছোট মাছ। অর্থাৎ আমরা এখানে বাজারে এসে দেখেছি বেশিরভাগ মাছই কিন্তু 1 কেজির নিচে, অর্থাৎ 400 গ্রাম থেকে শুরু করে 700, 800, 900 গ্রামের মধ্যে, এবং সেগুলোই কিন্তু বিক্রি হচ্ছে। অর্থাৎ আধা কেজির একটি ইলিশ সেগুলো কিন্তু কেজি প্রতি বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকা। এটি খুচরা বাজারের চিত্র। আর পাইকারি বাজারে আমরা দেখছি যে সেটি কিন্তু 100 থেকে 50 টাকা কম, কিন্তু খুচরা বাজারে এসে সেই মাছের মূল্য অনেকটাই বেড়ে যাচ্ছে। এবং চট্টগ্রামের আসলে এই ইলিশের যেই চাহিদা সেটা কিন্তু এখন পহেলা বৈশাখ নিয়ে কিছুটা বাড়তি হয়েছে, এবং সেই বাড়তি হলেও মানুষ কিন্তু বাজারে এসে হতাশ হচ্ছেন, এবং আমরা দেখছি যে আসলে চট্টগ্রামের বাজারে তার প্রভাব দেখা যাচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ। তিনি জানাবেন সেখানকার মাছের বাজারে সবশেষ অবস্থা।
ফয়সাল, আমরা অন্যান্য বার যেটা দেখি ময়মনসিংহে বিশেষ করে পয়লা বৈশাখের আগে যে আসলে মাছের বাজার, বিশেষ করে যেহেতু পয়লা বৈশাখের সাথে ইলিশ মাছের একটা সম্পর্ক রয়েছে এবং ইলিশ মাছ কিনতে এসে কিন্তু একটা ক্রেতা বিক্রেতাদের সাথে কিন্তু একটা বাগবিতণ্ডে কিন্তু জড়িয়ে পড়েন ক্রেতারা, কিন্তু যেটার কারণ ছিল যে খুব দামি এই মাছটি এবং যার কারণে খুব চড়া দাম যেত। অন্যান্য বছর আমরা 2500-2600 টাকার নিচে 1 কেজি ওজনের ইলিশ মাছ দেখতে পেতাম না, তবে এবারই আমরা একটু ব্যতিক্রম দেখছি যে ময়মনসিংহের মেছুয়া বাজারে যে 1 কেজি ওজন বা তারও একটু বেশি একটু বড় সাইজের যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু যেটা বিক্রেতারা বলছে সরবরাহটা বাড়ার কারণে কিন্তু ইলিশগুলো কিন্তু 1700 থেকে 1800 টাকা কেজি কিনতে পারছেন ক্রেতারা, এবং যেটা 2 কেজি ওজনে সেগুলো আবার আর একটু বেশি লাগছে, 2500 থেকে 2600 টাকা কেজি কিনতে হচ্ছে। কিন্তু 1 কেজি বা তারও কিছু উপরে যে ইলিশগুলো রয়েছে 1600, 1700 বা 1800 টাকা আকার মান ভেদে কিন্তু তারা কিনতে পারছেন, এবং 500 গ্রামের যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু বিশেষ করে 1000 টাকা বা 1100 টাকার মধ্যে কিন্তু ক্রেতারা কিনতে পারছেন। এবং ক্রেতারা যেটা বলছেন যে অন্যান্য বছর এই ইলিশগুলো কিন্তু 2500-2600 টাকা করে তাদের কেজি কিনতে হয় প্রতি কেজি, এবং যেটা এবার কিন্তু অনেকটাই স্বস্তি তারা পাচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর যদিও আসলে যারা নিম্নআয়ের মানুষ তাদের জন্য এই দামটি কিন্তু অনেকটা বেশি হয়েছে। আমরা পাশাপাশি যে দেশীয় চাষের যে মাছগুলো রয়েছে সেই চাষের মাছের দামও কিন্তু অনেকটা নাগালের মধ্যে আমরা দেখতে পেরেছি যে 320-30 টাকার মধ্যে কিন্তু বড় সাইজের কাতল, রুই 2.5 কেজি ওজনের যে মাছগুলো রয়েছে। তবে আমরা এখানে আসার পর একটা ব্যতিক্রমী খুবই দুর্লভ একটি মাছ আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে মহাশোল মাছ। বিশেষ করে বাংলাদেশের মধ্যে দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে এই মাছটি পাওয়া যায়, এবং সেই সাথে চিলমারিতেও এই মাছটি পাওয়া যায়। আজকে আমরা এখানে আসার পর ব্যবসায়ী বাবু মিয়ার দোকানি মাছটি আমরা অনেকদিন পর আসলে দেখতে পেলাম, এবং এটি যদিও ভারত থেকে আমদানি করা হয়েছে। পাশাপাশি আমরা গুলশা মাছ দেখতে পাচ্ছি 350 টাকা করে, 400 টাকা করে বিক্রি হচ্ছে। সিলভার কাপ যে মাছগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 280 থেকে 90 টাকার মধ্যে। পাবদা মাছ বিক্রি হচ্ছে 300 টাকা কেজি, পাঙ্গাস বিক্রি হচ্ছে 260 থেকে 65 টাকা। তবে সার্বিকভাবে অন্যান্য যে বিশেষ করে সামুদ্রিক মাছগুলো রয়েছে যে গলদা চিংড়ি 600 থেকে 700 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। পাশাপাশি ব্রয়লার মুরগি এবং গরুর মাংসের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে, 180 টাকা কেজি ব্রয়লার মুরগি এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা করে। সব মিলিয়ে অন্যান্য বছরের তুলনায় বিশেষ করে ইলিশের ক্ষেত্রে যদি বলি দামটা কিন্তু 4 থেকে 500 টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে অনেক ময়মনসিংহ থেকে মাছ সহ মাছ মাংসের দরদামের সর্বশেষ খবর আমার কাছে। আর মাত্র 3 দিন পরেই নববর্ষ, আর তাকে কেন্দ্র করেই বাজারে বেড়েছে ইলিশ মাছ বিক্রি। সে বিষয়ে সবশেষ খোঁজ খবর রাখছিলেন চট্টগ্রাম, ঢাকা এবং ময়মনসিংহ থেকে সহকর্মীরা। জলবায়ু সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে রাজধানীতে চলছে ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি। মানিক মে এভিনিউয়ে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ, সরাসরি চলে যাব সেখানেই। জাওয়াদ, কর্মসূচি থেকে কি আহ্বান জানাচ্ছেন পরিবেশ রক্ষার আন্দোলন কর্মীরা, সে বিষয়ে সবশেষ আপনার কাছে কি তথ্য আছে? অনেক আজকে এই মানিক মে এভিনিউর সামনে অর্থাৎ সংসদ ভবনের সামনে যে জলবায়ু কর্মী আছে তারা গ্লোবাল স্ট্রাইকের অংশ হিসেবে কিন্তু এখানে দাঁড়িয়েছেন। তারা বলছেন যে ক্লাইমেট জাস্টিসের কথা বলছেন, এবং এই জায়গা থেকে তারা আসলে বার্তা দিতে চাচ্ছেন বিশেষ করে যেটি জ্বালানি ফসিল ফয়েল সেটি যেন বন্ধ করা হয়, এবং এই জীবাশ্ম জ্বালানি বন্ধ করে যেন নবায়নযোগ্য জ্বালানির দিকে এই বিশ্বব্যাপী তাদের যে কার্যক্রম সেটি বাড়ায়। এবং এখানে তারা একটি বলছেন যে প্রতি বছরই কিন্তু সারা বিশ্বে এবং বাংলাদেশেও এই নবায়নযোগ্য জ্বালানিতে ভর্তুকির যে ব্যাপারটা বলছেন সেটি খুবই কম। এবং আরেকটি বিষয় যেটি বলছিল তারা যে জীবাশ্ম জ্বালানি যেটি ফসিল ফুয়েল নামে পরিচিত, সেখানে সরকার যে ভর্তুকি দেয় সেই ভর্তুকি যেন কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে আনা হয়, তারা সেটি বলছেন। এবং তারা এখানে আরেকটি বিষয়ে বলছেন যে এই জলবায়ুর কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে কিন্তু বাংলাদেশ। প্রতি বছরেই বাংলাদেশকে নানানভাবে যদি এই যে বিশ্বগুলো যারা মূলত এই পরিবেশ বিপর্যয়ের জন্য যাদেরকে দায়ী করা হয় উন্নত বিশ্বগুলো, তারা যেন এই বাংলাদেশের যে জলবায়ুর যে অর্থায়ন সেটির যেন ন্যায্যতা, অর্থাৎ তারা বলছেন সেই ন্যায্যতা যেন দেওয়া হয় এবং বাংলাদেশের সেটি যেন বাড়ানো হয়, সেই দাবিগুলো তারা করছেন। এবং তারা যে আজকে এই সংসদ ভবন এলাকায় শুধু ঢাকাতেই করছেন তেমনটি না, জলবায়ু কর্মীরা এই বাংলাদেশের প্রত্যেকটি জেলায় একই সময় এই কর্মসূচি তারা পালন করছেন। এবং বাংলাদেশের সাথে সারা বিশ্বের প্রায় 154টি অধিক দেশে এই যে একই সাথে ক্লাইমেট স্ট্রাইক তারা পালন করছেন। এবং তারা এখানে স্লোগান দিচ্ছেন নানাবিধ, কিন্তু তাদের স্লোগানের মধ্যে যেই জিনিসটি সবচেয়ে বেশি তারা বারবার উচ্চারণ করছেন, তারা বলছেন যে ফসিল ফুয়েল নো মোর, অর্থাৎ জীবাশ্ম জ্বালানির যে ব্যবহার
সেটিকে তারা যে পরিবেশ যে বিপর্যয় বা ক্লাইমেট পরিবর্তনের যে বড় একটি ভূমিকা, এটিকে তারা সবচেয়ে বেশি বলছেন যে এটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে বা ক্ষতি করছে, এবং এটি অবিলম্বে তারা বন্ধের জন্য দাবি জানাচ্ছেন। এবং এই বিষয়ে যে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার রয়েছে, সেই সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যে এই ক্লাইমেট পরিবর্তনের ক্ষেত্রে অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে, ফসিল ফুয়েল বন্ধের ক্ষেত্রে এবং এই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার যেন বাড়ানো হয়, সেই বিষয়ে সরকার অতি জরুরি পদক্ষেপ নেবে এবং কার্যকর ভূমিকা নেবে। এবং আরেকটি বিষয় যেখানে বলি, তারা বলছেন যে এইখানে তারা একটি মানববন্ধন করছে, অর্থাৎ বিক্ষোভ সবার মতো করছেন। এটি করার পরে তারা একটি র্যালি করবেন। র্যালিটি মূলত এখান থেকে খামারবাড়ি ফার্মগেট মোড় হয়ে তারা আবার এখানে এসে আজকের মতো তাদের যে কর্মসূচি আছে সেটি শেষ করবেন। এই ছিল মানিক মিয়া এভিনিউ থেকে আমার কাছে সবশেষ। জলবায়ু সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে রাজধানীতে চলছে ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি। সেখান থেকে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। চৈত্রের প্রখর রোদ উপেক্ষা করে কুয়াকাটায় বেড়েছে পর্যটকদের সংখ্যা। বুকিং হয়ে গেছে হোটেল মোটেলের 50 থেকে 70% রুম। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, আপনার থেকে জানতে চাই যে কুয়াকাটায় পর্যটকদের ভিড় অন্যান্য বারের তুলনায় কেমন দেখতে পাচ্ছেন, আর ব্যবসা বাণিজ্য নিয়ে সেখানকার ব্যবসায়ীরা বা কি জানাচ্ছেন? অনেক আপনি প্রশ্নের উত্তরে যাচ্ছি। আপনি জানেন যে এখন কিন্তু সারা দেশেই কিন্তু এসএসসি এর পরীক্ষা শুরু হয়েছে, সে কারণে কিন্তু পর্যটকের কিছু সংখ্যা কমেছে। একই সঙ্গে এখানকার যে সকল হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সে সকল হোটেল মোটেল রিসোর্টের প্রায় 50 থেকে 70% রুম বুকিং হয়েছে, এমনটি নিশ্চিত করেছে এখানকার ব্যবসায়ীরা। এছাড়া যে সৈকতের সংলগ্ন যে সকল দর্শনীয় স্পট রয়েছে, ঝাউবন, নারিকেল বাগান, তাল বাগান, ট্যাংরাগিরি বন এবং এখানকার যে 3 নদের মোহনা, লাল কাঁকড়ার চর, লেম্পুর বন সহ বিভিন্ন যে দর্শনীয় স্পট রয়েছে, সে সকল স্পটে কিন্তু পর্যটকদের বিচরণ রয়েছে। তো আরো জানিয়ে রাখি যে এখানকার যে ঈদ পরবর্তী যে সাপ্তাহিক ছুটি, এই প্রথম সেই ছুটি উপলক্ষে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটকের মিলন মেলায় পরিণত হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি কুয়াকাটা সৈকতের 0 পয়েন্টে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু বেশ কিছু পর্যটক, তারা সমুদ্র পানে চেয়ে আছেন, কেননা এখন সমুদ্রে পূর্ণিমার জোয়ারে ফুসে উঠেছে পানি, আর সেই উত্তাল পানির যে ঢেউ সেটি আছড়ে পড়ছে সৈকতে। সেই ঢেউয়ের দৃশ্য তারা উপভোগ করছেন এবং অনেক পর্যটক তারা এই ঢেউকে উপেক্ষা করে তারা সমুদ্র স্নানে ব্যস্ত রয়েছে। অনেক পর্যটক এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানে তারা কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। তো এখানকার যে ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে, তারা বলছেন যে মানে গত অন্যান্য যে সপ্তাহের তুলনায় মোটামুটি বেচা বিক্রি তাদের বেড়েছে। তাদের প্রত্যাশা দিন যতই গড়াবে ততই আরো বেচা বিক্রি বাড়বে, এমনটি প্রত্যাশা, যেহেতু রমজান শেষ। আর এছাড়া এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সৈকতে পর্যটকের বিচরণ বাড়ছে। আর জানেন যে প্রখর রোদ, চৈত্রের শেষ পর্যায়ে কিন্তু প্রখর রোদ বয়ে যাচ্ছে উপকূলীয় অঞ্চলে এবং তাপমাত্রাও বেড়েছে। তবে দক্ষিণে বাতাসে কিছুটা স্বস্তি এসেছে এবং এক কথা বলা যায় যে পর্যটক বিচরণে এবং বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে কুয়াকাটা। এই ছিল আমার কাছে সবশেষ। অনেক কুয়াকাটায় বেড়েছে ভ্রমণ পিপাসু মানুষের সংখ্যা, সে বিষয়ে সবশেষ খোঁজ খবর রাখছিলেন সহকর্মী জসিম পারভেজ। অনেকটা শখের বশেই ডিজিটাল মার্কেটিংয়ে যুক্ত হচ্ছেন তরুণীরা। দেশি বিদেশি গ্রাহকদের সেবা পৌঁছে দিতে কাজ করছেন দিন থেকে রাত। কুমিল্লায় সাধারণ শিক্ষায় পড়াশোনা করেও $1,000 মিলিয়ন এই বাজারে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়ে উঠেছেন এক একজন। এই খাতে দক্ষ কর্মী বাড়ালে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডিজিটাল মার্কেটিং। বাকিরা জানাচ্ছেন খালেদ সাইবুল্লাহ। পড়াশোনার পাশাপাশি উপার্জনের জন্য ডিজিটাল মার্কেটিংয়ে যুক্ত হচ্ছে শিক্ষার্থীরা। দ্রুত বর্ধনশীল এ খাত থেকে কুমিল্লার তরুণরা বছরে আয় করছে প্রায় $30 মিলিয়ন। এ খাতে যুক্ত হয়েছে প্রায় 5,000 কর্মী। কঠোর পরিশ্রম, ধৈর্য আর চ্যালেঞ্জ নেয়ার সক্ষমতা তরুণদের এ পথে এনে দিচ্ছে সফলতা। কাজের সুযোগ তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কন্টেন্ট মার্কেটিং ও ইমেল মার্কেটিংয়ে। একটা ট্রেনিং সেন্টার হয়তো আপনাকে ডিজাইনের টুলগুলো শিখিয়ে দিবে, বা ডিজাইনের যে আপনার যে ক্রিয়েটিভিটি, আপনার যে ইংলিশ কমিউনিকেশন, এটা তো আর কোনো ট্রেনিং সেন্টার আপনাকে শেখানো সম্ভব না। এটা আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে করতে
ট্রাই করলে হবে আশা করি। আমরা যদি এটাকে গ্লোবালি আরও বেশি প্রমোট করতে পারতাম, আমরা হয়তো বা একটা মেজর একটা পরিমাণ হচ্ছে হয়তো বা আমরা এখান থেকে আমাদের হ্যান্ডিক্রাফট যে ইন্ডাস্ট্রি আছে ওই কুটির শিল্প থেকে আমরা তুলে আনতে পারতাম। গতানুগতিক যা শিখিয়ে ছেড়ে দেওয়া এরকম না করে যদি একদম প্রফেশনালি ট্রেনিং দিয়ে মার্কেট প্লেসে যদি ওদেরকে নিয়ে আসতে পারে তাহলে আমাদের দেশ ভালো করবে। বিটিআরসির তথ্যানুযায়ী দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 13,28 লাখ। দ্রুত বিকাশমান এই শিল্প বছরে 20% করে বৃদ্ধি পাচ্ছে। এর মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন প্রান্তিক পর্যায়ের নারীরাও। সেশন ওয়াইজ ট্রেনিং দিল, দেন হচ্ছে একটা বাজেট ওনাদেরকে যদি দিয়ে দেয়, সিস্টেম করা যেত, তাহলে মেয়েরাও একটা ইয়া পেত যে না এটা সরকার অনুমোদিত, এটা ট্রাস্টেবল, ইভেন তার ফ্যামিলিও তখন তাকে অ্যালো করবে। যারা পড়ালেখা কমপ্লিট করছে, বাসা বা ফ্যামিলির জন্য জব করতে পারে না, অনলাইনে বিশেষ করে আপনার এফ-কমার্স যেটা, এটা আমাদের বোনদের জন্য একটা অফুরন্ত সম্ভাবনা হতে পারে। 2025 সালের মধ্যে বাংলাদেশের ই কমার্স খাতের বাজার $3 বিলিয়ন পৌঁছাবে। প্রযুক্তি খাতে বৈদেশিক মুদ্রা আহরণের সম্ভাবনা কাজে লাগাতে ডাটা সায়েন্স নির্ভর প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান বিশ্লেষকদের। একই সঙ্গে পরামর্শ দেন তরুণদের আগ্রহী করতে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও তদারকি বাড়ানোর। গার্মেন্টসের মতো ডিজিটাল মার্কেটিংয়ের যে সেক্টরটা, তো এই দিক দিয়ে যদি আমরা একটা ইনস্টিটিউট করতে পারি এবং সেই ইনস্টিটিউটে আমরা টেকনোলজিক্যাল যদি সাউন্ড ভালো ভালো শিক্ষক নিয়োগ দিয়ে আমরা ওখানে যদি স্টুডেন্টদেরকে পড়াশোনা করাই, অ্যাজ ওয়েল অ্যাজ ট্রেনিং কিছু অ্যাপ্লিকেশন প্রোগ্রামসের মাধ্যমে কিছু ট্রেনিং সিস্টেম যদি চালু করতে পারি, আমাদের বাংলাদেশে দক্ষ জনশক্তি গড়ে উঠবে। যদি এনে কষ্ট করেন, যদি প্যাশন থাকে, যদি ডিসিপ্লিনে মধ্যে থাকেন, তাহলে আপনার অ্যাকচুয়ালি বেকার থাকতে হবে না। আপনি নর্মাল জব অফলাইনে যে পরিমাণ ইনকাম করবেন, এই সেক্টরে এর থেকে কয়েক গুণ ইনকাম করা সম্ভব। প্রাতিষ্ঠানিকভাবে একাডেমিক স্কিল বাড়ানো গেলে দেশের সবচেয়ে বড় শিল্প খাত হিসেবে পরিণত হবে ডিজিটাল মার্কেটিং, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। দর্শক, আপনার চারপাশের আম গাছগুলোতে তাকালেই যদি দেখতে পান বড় বড় আম ঝুলছে, এই সময় এসে নিশ্চয়ই অবাক হবেন। তবে দেশের বিভিন্ন অঞ্চলের গ্রামে বা শহরে আম গাছগুলোতে যেখানে গুটি কিংবা একটু ছোট বড় আকার পেয়েছে আম, সেখানে আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের কিছু এলাকায় তাকালে দেখবেন ব্যতিক্রমী দৃশ্য। সেখানে শাখায় শাখায় ঝুলছে বড় বড় আম। এই আমগুলো 12 মাসি আম, তাই পাওয়া যায় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। এই আমের জাতের নাম কাটিমন, আর যা প্রতি কেজি বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা দরে। সোহান মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে দেখবেন বাকিটা। মৌসুমী আম আসতে এখনো দেরি, তবে ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু বাগানে ঝুলছে 12 মাসি আম। ইউটিউব দেখে অকালের আম চাষে উদ্বুদ্ধ হন গোমস্তাপুর উপজেলার এক কৃষক। পার্শ্ববর্তী উপজেলা নাচলের এলাইপুর এলাকায় লিজ নিয়ে 20 বিঘা জমিতে করেন 12 মাসি আমের বাগান। ফলনও হয়েছে ভালো, শাখায় শাখায় ঝুলছে অসময়ের আম। হাটবাজার সহ বিক্রি করেন অনলাইনেও। তার মতে জেলার অনেকে করছেন 12 মাসি এই কাটিমন আমের বাগান। স্থানীয় বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা দরে। কাটিং একটা প্রুনিং করার পরে সার পানি দিয়ে স্প্রে করার পরে 2 মাস পরে মুকুল আসে। এবছরে আশা করছি আপনার কি 10-12 লক্ষ টাকা খরচ হবে, 20 থেকে 25 লক্ষ টাকার আম হারভেস্ট করা হবে। কাটিমন আমের বেশিরভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। বাগান থেকেও আম কিনে নিয়ে যান দেশের নানা প্রান্তের ব্যবসায়ীরা। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত নানা কাজে কর্মসংস্থান হচ্ছে স্থানীয় শ্রমিকদের। এই আমটা মানুষ খেয়ে অনেক সুস্বাদু এবং ভালো মনে করেছে। সেক্ষেত্রে আমরা এই অনলাইনে বিজনেসটা করে আমরা ব্যাপক লাভবান হচ্ছি। আমগুলো আমরা কিনি 300 থেকে 350 টাকা কেজি এবং বিক্রি করি 400 থেকে 450 টাকা কেজি। এখানে আমরা 12 মাস কাজ করি, কাজ করে যে টাকা পাই এতে আমাদের সংসার চলে। অসময়ে আম উৎপাদন বাড়াতে বাগানীদের উদ্বুদ্ধ করছে জেলার কৃষি বিভাগ। দেয়া হচ্ছে নানা ধরনের পরামর্শ। বিভিন্ন প্রকল্প রয়েছে আমাদের, বিশেষ করে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প। এই প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের মাধ্যমে আমরা টপ ওয়ার্কিং বা নতুন বাগান স্থাপন, এই সহায়তাগুলো দিয়ে কিন্তু আমরা নতুন নতুন কাটিমন জাতের বাগান করছি। কৃষকদের কাছে আমাদের পরামর্শ থাকবে, কোনো বাগানে যদি রোগ এবং পোকামাকড়ের আক্রমণ দেখা দেয় তাহলে দ্রুত যাতে আমাদের সাথে যোগাযোগ করে এবং পার্শ্ববর্তী কৃষি কর্মকর্তা যিনি আছেন তাদের সাথে যোগাযোগ করে যাতে ব্যবস্থা নেন, তাহলে এটা সম্প্রসারণটা ভালো হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চাঁপাইনবাবগঞ্জে বর্তমানে 37,604 হেক্টর জমিতে মৌসুমী আমের বাগান রয়েছে। এর বাইরে 1,792 হেক্টর জমিতে রয়েছে 12 মাসি কাটিমন আমের বাগান। সুরাইয়া আক্তার, এখন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আগে থেকেই ফেন্টাইল উৎপাদনকারী দেশগুলোর ওপর 20% শুল্ক থাকায় চীনের বেশিরভাগ পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক গিয়ে দাঁড়াবে 145%। বৃহস্পতিবার থেকে এই শুল্ক আরোপ করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিষয়টি স্পষ্ট করে ওয়াশিংটন। এদিকে দুই পরাশক্তির এই বাণিজ্য যুদ্ধের প্রভাবে আবারও নিম্নমুখী যুক্তরাষ্ট্র ও এশিয়ার শেয়ার বাজার। আন্তর্জাতিক বাজারে কমেছে ডলারের দর, সেই সঙ্গে রেকর্ড ছুঁয়েছে স্বর্ণের দরও। প্রতি আউন্স সোনার দর ছাড়িয়েছে $3,200। বিনিয়োগের নিরাপত্তার জন্যই ব্যবসায়ীরা সুইচ ফ্রা ও স্বর্ণের দিকে ঝুঁকছেন বলে মত বিশ্লেষকদের। এদিকে 90 দিনের জন্য বাংলাদেশি পণ্যের উপর মার্কিন শুল্ক স্থগিত হওয়ায় অনেকটা স্বস্তি ফিরেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মনে। অতিরিক্ত দাম দিয়ে কিনতে হচ্ছে না বাংলাদেশি পণ্য। তবে ব্যবসায়ীরা জানান, স্থায়ীভাবে শুল্ক প্রত্যাহার না করলে বন্ধ হয়ে যেতে পারে ছোট বড় অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান। বিস্তারিত আব্দুল আহাদের প্রতিবেদনে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণায় অস্থিরতা দেখা দেয় যুক্তরাষ্ট্রের বাজারে। এতে ব্যাপক সমালোচনায় পড়ে ট্রাম্প প্রশাসন। বিরোধী দল ছাড়াও নিজ দলের অনেক আইন প্রণেতা প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। পরিস্থিতি সামাল দিতে সিদ্ধান্ত থেকে পিছু হটেছেন ট্রাম্প। প্রায় 75টি দেশের ওপর থেকে 90 দিনের জন্য শুল্ক স্থগিত করেন তিনি। তবে শুধুমাত্র চীনের ওপর তা বাড়িয়ে করা হয়েছে 125%। For a period of time, I wouldn't say this morning, over the last few days I've been thinking about it. I've been dealing with Scott, with Howard, with some other people that are very professional, and I think it probably came together fairly early this morning, just wrote it up. যুক্তরাষ্ট্রে 10 লাখের বেশি বাংলাদেশির বসবাস। তাদের প্রায় সবাই বাংলাদেশের আমদানি নিত্য প্রয়োজনীয় পণ্য, চাল, ডাল, মাছ, সবজির ওপর নির্ভর করেন। পোশাকের পাশাপাশি এসব পণ্য বাংলাদেশ থেকে আমদানি করেন এখানকার প্রবাসী ব্যবসায়ীরা। তবে ট্রাম্পের শুল্ক আরোপের পর বেড়ে যায় এসব পণ্যের দাম। প্রত্যেকটা জিনিসের প্রাইস অলরেডি আপ হওয়া আরম্ভ হয়ে গেছে। কিছু কোম্পানিতে অলরেডি বাড়াই লিছে, বুঝছেন। আমরা লাস্ট 2 days আগে যে মালগুলো আনছি এগুলো অলরেডি প্রাইস কিছু আপ। আবার কালকে থেকে শুনলাম যে এই বাংলাদেশ তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট আর যে কিছু আলোচনা হইয়া এটা স্থগিত করা হয়েছে 90 days-এর লাগে। বাংলাদেশ থেকে অনেকগুলো কাপড় এই ইউএসএ আসে, যার জন্য আমরা অনেক চিপে পাই, অনেক সস্তা হয়। কিন্তু আমাদের টেরাফ যদি এখন সে যদি আমাদের উপর প্রকৃত করে, তাহলে আমাদের প্রাইসিং কস্ট অনেক বেশি হয়ে যাবে। 3 মাসের জন্য শুল্ক স্থগিত হওয়ায় অনেকটা স্বস্তি ফিরেছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে। তবে স্থায়ীভাবে শুল্ক প্রত্যাহার না করলে বন্ধ হওয়ার শঙ্কায় এখানকার ছোট বড় অনেক ব্যবসা প্রতিষ্ঠান। বন্ধ না হলে ক্রেতাদের সমস্যা হবে, আমাদের সমস্যা হবে, হয়তো বিজনেস ডাউন হয়ে যেতে পারে, স্টোর ক্লোজ হতে পারে। We are not isolated, so it's a worldwide issue. So I'm hoping something will come up as a solution. কম আয়ের মানুষ যারা, তাদের উপর সবচেয়ে বড় আঘাতটি আসছে, কারণ এই ট্যারিফ আরোপের ফলে পণ্যের দাম বেড়ে গেছে এবং স্বভাবতই মানুষের জীবনযাত্রা ব্যাপক একটি চাপ পড়েছে। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষই আয় করেন ন্যূনতম মজুরি। কোভিড মহামারীর পর জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে তাদের। আর চলমান বাণিজ্য যুদ্ধ অনেকটাই আতঙ্কিত করে তুলেছে মার্কিনীদের। আব্দুল আহাদ, এখন, যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হাডসন নদীতে যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 3 শিশুসহ 6 জন নিহত হয়েছে। এর মধ্যে 5 যাত্রী একই পরিবারের। স্পেন থেকে যুক্তরাষ্ট্রে ঘুরতে এসেছিলেন তারা। বাকি 1 জন পাইলট। নিউ ইয়র্ক পুলিশ জানায় হেলিকপ্টারটি নিউ জার্সির দিকে যাচ্ছিল। জর্জ ওয়াশিংটন ব্রিজ পার হওয়ার পরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত উদ্ধারকর্মীরা সেখানে যান। তবে ঘটনাস্থলেই 4 জন নিহত হয়েছে বলে জানায় নিউ ইয়র্ক পুলিশ। বাকি 2 জন হাসপাতালে আনার পর মারা যান। নিহতের পরিবারের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ জানাতে তদন্ত চলছে বলে জানায় দেশটির ফেডারেল এভিয়েশন।
ডিপিএলে ফিক্সিংয়ের গুঞ্জন ওঠায় এবার খেপলেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার ইমরুল কায়েস। বললেন, যারা এসবের সঙ্গে জড়িত তাদের উচিত ক্রিকেট ছেড়ে অন্য কোনো পেশায় চলে যাওয়া। এসব কাণ্ড দেশের ক্রিকেট ধ্বংস করছে বলেও মত তার। ওয়াসিউল হক পান্থ জানাচ্ছেন বাকিটা। এটা হওয়া উচিত না। বাংলাদেশ ক্রিকেটে যেটা হচ্ছে বা যেটা করেছে, এটা আমার কাছে মনে হয় সম্পূর্ণ একটা অনৈতিক কাজ করেছে। কারণ একটা দেশের ক্রিকেটকে আপনি বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছেন। বৃদ্ধাঙ্গুলই বটে, নতুবা হোম অফ ক্রিকেটে বোর্ড কর্তাদের নাকের ডগায় বসে অমন কাণ্ড ঘটানোর সাহস কি করে পান ক্রিকেটাররা? নিলেন না, এখনো নিচ্ছেন না। গেল বুধবার গুলশান ক্রিকেট ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচের পর সবার নাকেই লাগে ফিক্সিংয়ের দুর্গন্ধ। তারকা ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই তোলেন ছি ছি রব। এবারে আউট হয়ে যাবে। ঘরোয়া ক্রিকেটে এমন ঘটনা দেশের ক্রিকেটকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস। দেয়ার আর ভেরি বিগিনিং তাদের কেরিয়ার, এবং এই স্টেজে যদি একটা ছেলে যদি এই ধরনের কাজ করে, আমার কাছে মনে হয় না যে ওই ছেলের দ্বারা বাংলাদেশ ক্রিকেট মানে বিলং করবে বা বাংলাদেশ ক্রিকেট অনেক দূর যাবে। তো এরকম মেন্টালিটি থাকলে আমার মনে হয় ক্রিকেট না খেলে অন্য মানে পেশা বেছে নেওয়া ভালো। তাহলে দেশের ক্রিকেটের জন্য ভালো হবে, ওর নিজের জন্য ভালো হবে। ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে প্রতিবারই টালবাহানা করে ক্লাবগুলো, যেটি ফিক্সিংয়ের অনুঘটক হতে পারে বলে মনে করেন এই বাঁহাতি ব্যাটার। দিন শেষে তো আপনাকে ম্যাটার করে টাকা। আপনি যদি খেলে টাকা না পান, আপনার ফ্যামিলি চালাতে হবে। ফ্যামিলি না চালালে আপনি কি করবেন? আপনার ডিফারেন্ট পেশা বেছে নিতে হবে, বা এই পেশার ভিতরে কীভাবে অনৈতিক কাজ করা যায় সেটাই করতে হবে। কিভাবে অল্প টাইমে শর্ট মানি মেক করা যায় সেটাই করতে হবে। তো এগুলোই হচ্ছে আসলে আলটিমেটলি। নিয়মিত এমন ঘটনা ঘটতে থাকলে কর্পোরেট দলগুলো মুখ ফিরিয়ে নিবে বলে মত ইমরুল কায়েসের। মনক্ষুণ্ণ হয়েছে কালকের ম্যাচ দেখে। আমরা সবাই দেখতেছিলাম খেলাটা, কারণ ওই খেলাটার উপরে কিন্তু আমাদের অগ্রণী ব্যাংকের রেজাল্ট ডিপেন্ড করছিল কি হবে। অগ্রণী ব্যাংক টিমটা কিন্তু ফার্স্টে হচ্ছিল না। এটাকে আমরা অনেক কষ্ট করে চেয়ারম্যানকে রাজি করাই টিমটাকে এবছর করেছি। এখন যদি এই টিমটার সাথে এইভাবে হয় যে আমরা পয়েন্ট ভালো থেকেও আমরা কোয়ালিফাই করতে পারতেছি না বিকজ অফ এই নোংরামির কারণে, তো এগুলো যদি হয় তাহলে আসলে ওই টিমগুলো তো আপনার তাদের মানে হোপের জায়গাটা নষ্ট হয়ে যাবে। ফিক্সিংয়ের গুঞ্জন ওঠার পর গুলশান ও শাইনপুকুরের ম্যাচটি নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে বিসিবি। সেটির ফলাফলের দিকে তাকিয়ে সবাই। পদক্ষেপ যদি না নেয় এই ধরনের অপরাধ হতেই থাকবে বাংলাদেশ ক্রিকেটে। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। স্টারলিংকের সংযোগ ফি হতে পারে ব্যয়বহুল, মাসে গুনতে হবে 12 থেকে 17,000 টাকা, খরচ কমানোর পরামর্শ। গ্লোবালি তাদের প্রাইস অনেক হাই, সেইটা বাংলাদেশের জন্য প্রাইস মডেল হলে বাংলাদেশের জন্য এটা অ্যাফোর্ডেবল হবে না। চট্টগ্রামের বীরসরাই শিল্পাঞ্চলে দক্ষ শ্রমিকের অভাব, কারখানায় পারি সংকট, আমলাতান্ত্রিক জটিলতা বড় চ্যালেঞ্জ। To make it easier for entrepreneurs to develop their business. ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি যে ব্যাপারগুলো আছে সেগুলোর ব্যাপারে সর্বাত্মক আমরা একটা সাপোর্ট চাই গভর্নমেন্টের কাছ থেকে। পাহাড়ে বর্ষবরণে সাংগ্রাই উৎসবের প্রস্তুতি, বিহারে পরিচ্ছন্নতার কাজ চলছে, শেষ মুহূর্তের কেনাকাটা। যুক্তরাষ্ট্র শুল্ক স্থগিত করায় স্বস্তিতে প্রবাসীরা, স্থায়ীভাবে প্রত্যাহার না হলে অনেক প্রতিষ্ঠান বন্ধের শঙ্কা। সব একটা আতঙ্কের মধ্যে আছেন, কারণ প্রত্যেকটা জিনিসের প্রাইস অলরেডি আপ হওয়া আরম্ভ হয়ে গেছে। কিছু কোম্পানিতে অলরেডি বাড়াই লিছে। আমাদের দাবি হইল যে এটা যেন আমাদের সরকার এই দেশের সরকারের সাথে মীমাংসা করে যাতে এটা বন্ধ হয়। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekon, এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।